বলুন, একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। আজ সোমবার তো, ভিজিটারের পর ভিজিটার। সকাল 8টা থেকে এ পর্যন্ত দর্শনার্থীদের সংখ্যা 50 ছাড়িয়ে গেছে। অবশ্য ছুটির পর দিনে এমন হয়। বলুন, কি করতে পারি? কি হলো, এক দৃষ্টি তাকিয়ে আছেন কেন? এই সংকোচ হচ্ছে? প্লিজ তাড়াতাড়ি করুন। এখনো জলাভিষেক ভিজিটার, তারপর রাইটার্সে যাব, সেখান থেকে 4-4টে অনুষ্ঠানে যেতে হবে। মন্ত্রী হলে নাকি এসব হ্যাপা পাওয়াতে পারে। তো প্লিজ, কি হলো? I just speak out or get out, please. কি হলো? আরো ম্যাড? নমস্কার মন্ত্রী মশাই, আমাকে পেন নামটা পড়তে দাও বলুদা। কি আপনি মানে তুমি মা, মন্ত্রী তোত লাগছে। 10 বছরের অমন ডাকসাইটে মন্ত্রী, দুর্ধর্ষ বক্তা, জনপ্রিয় নেতা, অসম্ভব ডাইনামিক, কর্মবীর, ক্রাউড ক্যাচার। 51 বছরের সফল পুরুষ তন্ময় রায় তোত লাগছে। ভীষণ রেয়ার দৃশ্য, কি অসম্ভব ব্যাপার, বিরল ঘটনা। দোলন, দোলন না, এই তো আমাদের তনুদা না? এত বছর পর আমার সঙ্গে দেখা করার জন্য এমন একটা ভীষণ ডিস্টার্বিং দিন বাঁচলে কেন দোলন? আজ এতকাল পর একটা ব্যস্ততম দিনেই তোমার চেহারা, গ্ল্যামার আর ব্যক্তিত্ব নিজের চোখে দেখার ইচ্ছে হলো যে। তাছাড়া ছুটির দিনে তো তুমি আরো বেশি ব্যস্ত, মানে ঘরে অনিশ্চিত। ঠিক বলেছো। এত কাজ আর এত মানুষের ভিড়, যাকে আমার ভালো লাগছে তোমাকে দেখে। বিশ্বাস করো দোলন, দারুণ লাগছে। 5 মিনিটের মধ্যেই কথা শেষ করব। তুমি আমায় চিনতে পারলে? আমি তোমায় আরো আগে চিনতে পেরেছি। আমি ভালো আছি, দেখে গেলাম তুমিও ভালো আছো। 9 বছর হলো আমি চশমা নিয়েছি, দেখলাম তুমি 51 বছর বয়সে এখনো চশমা নাওনি। আমি একা এসেছি, দেখি তুমি আজ আর একা নও, ভীষণ জনপ্রিয়। তোমার সঙ্গে সবসময় অনেক মানুষ। তোমায় দেখে আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্য একটু ব্যথাও লাগছে মনে। আমায় দেখে তুমি প্রথমে একটু আনন্দ পেয়েছিলে, নস্টালজিয়া জাগছিল। এখন সময়ের অভাবের জন্য অস্বস্তি পাচ্ছ। ব্যাস, ফির মিলেঙ্গে। মোটামুটি এক নিঃশ্বাসে সব বলার কথা শেষ। চলি তনুদা, 5 মিনিট প্রায় শেষ হতে চললো। দাঁড়াও দোলন, ঠাট্টা করতে এসেছিলে? না, দেখা করতে। তাহলে এইভাবে চলে যাচ্ছ কেন? দেখা হয়ে গেল বলে, বলার কথা শেষ হয়ে গেল বলে। আরে আমার কথা তো শুরুই হলো না। তাহলে মন্ত্রী মশাই দয়া করে রূপলপুর গ্রামের সতীশ মাস্টারের ভাঙাচোরা চেহারার পুরনো বাড়িটায় একদিন ভিজিটার হয়ে আসুন, তখন আমি শুনবো আপনার কথা। এখন যেমন আপনি শুনলেন। ভয় নেই, আমার খুব একটা ভিজিটার নেই। সোজা ঢুকে আগের মতো রান্নাঘরে কিংবা ছাদের উপর চলে আসবেন, যেখানে শীতকালে আমি রোদ পোহাই। আগের মতো খেজুরের রস খাওয়াবো। বলুন, বিয়ে করোনি এখনো? এখনো মানে? না, করিনি। মানে করার হলো না। মাস্টার মশাই, মাসিমা, ফটো দেখে এসো। শেষ দিককার চেহারা বা ফটো তো তুমি দেখোনি। বয়সের চেয়ে অনেক বেশি বুড়িয়ে গিয়েছিলেন দুজনে। বোধ হয় আমার জন্য ভাবতে ভাবতে। তোমার এই ভাইটা, ওই যে শঙ্খ। ভালো আছে শঙ্খ। ওদের এক ছেলে এক মেয়ে, দুজনেই ডন বস্কোতে পড়ে। জানো, ওদের গাড়িও আছে। তবে ওরা কেউ আজ আর কলঙ্কিনী বোনের খোঁজ নেয় না, ভাইফোঁটাতেও কখনো আসে না। আর তুমি, তোমার কথা বলো। মনে আছে আমরা তোমায় বলতাম বারুদ বালিকা? বারুদের মতো বিস্ফোরক ছিল তোমার ভেতরের শক্তি। বলো, মনে আছে?
হ্যাঁ? তোমার বাড়ির বালিকা এখন একা, ভীষণ একা। একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর। দল করছো না, পার্টির কাজকর্ম করছো না। করছি যতটুকু পারি। হাটে মাঠে ঘাটে কাজ অনেক কম, মানে আমার কাজ কম। সত্যি বলছি দোলন, মন্ত্রী হওয়ার পর নয়, তার আগেও আমি বারবার তোমার খোঁজ নিয়েছি, বারবার। পুরনো এলাকায়, মানে তোমাদের এই রূপনপুরে লোকজনের সঙ্গে দেখা হলেই বলতাম তোমার কথা। শুনেছি তুমি আগের মতোই আছো, তেমনি জেদি, তেমনি সাহসী, তেমনি সেন্টিমেন্টাল, তেমনি বারুদ বালিকা। চলে এবার, 5 মিনিটের বেশি হয়ে গেল তনুদা। আহা, বারবার সময়ের কথা কেন বলছো? কারণ ওটা তোমার কাছে এখন ভীষণ মূল্যবান। মন্ত্রীমশাই আগের মতো ইচ্ছামতির পাড়ে দাঁড়িয়ে গলা তুলে আজ আবৃত্তি করতে পারবেন? দলের প্রচারের শেষে ফিরে আসার পথে হঠাৎ পুকুরের পাড়ে দাঁড়িয়ে অর্ধউলঙ্গ ছেলের হাত থেকে বড়শি কেড়ে নিয়ে মাছ ধরতে পারবেন সময়কে বুড়ো আঙুল দেখিয়ে? পারবেন না, আমি জানি, আর পারবেন না। ওটা একটা বয়সের কাজ, একটা সময়ের কাজ। মানুষ বয়সের সঙ্গে সঙ্গে এগিয়ে চলে, ভাবনায় চিন্তায়। ধরুন, বয়স হলে মানুষ অনেক পরিণত হয়, সংযত হয়, সতর্ক হয়। তাৎক্ষণিক আবেগে সাড়া দিতে গিয়ে তুমি তো পরিণতই হয়েছো, অনেক পরিণত। কেন আর হঠাৎ আবেগে সাড়া দিতে যাবে? তুমি এত কাল পরে এলে, এটা স্বাভাবিক। ধরুন, এটা স্বাভাবিক মন্ত্রীমশাই। যাকে আপনার জন্য এখনো জনাপুরি ভিজিটার। এই কে আছো? বিমল, সবাইকে বলে দাও আজ আর কারোর সঙ্গে দেখা হবে না, কাল আসতে বলো। আমি হঠাৎ একটু ব্যস্ত হয়ে পড়েছি। বলে দাও, আর দরজাটা ভেজিয়ে যাও। এসো, সময় খোঁটা দিও না দোলন, প্লিজ। কিন্তু আমার যে সময় কম, খুব কম। বাড়িতে অবশ্য আমার হাতে অনেক সময়, কিন্তু এখানে এসে কথা বলার সময় খুব কম। বাড়ি ফিরে যেতে হবে, রূপলপুরে ফিরতে হবে বিকেলের মধ্যে। কেন ফিরতে হবে? আজ এখানে থাকবে? দোলন, তোমার জন্য একটা দিন, একটা প্রায় পুরো দিন তন্ময়রায় ছুটি নিয়ে নিচ্ছে। হ্যাঁ ধরুন, ধরুন, আগের মতো একবার হেসে হেসে কথা বলো। আমি রূপলপুরে 6 বছরের জীবনটাকে তোমায় সাক্ষী রেখে আজ একবার স্পষ্ট করবো। বলো ধরুন, বলো। ডাক্তার কাকার যে ছেলেটি রূপলপুর গাঁয়ে বিদ্রোহ, প্রতিবাদ আর তারুণ্যের জয়ধ্বজা উড়িয়ে স্বপ্নে পাওয়া জাদুকরের মতো আমার মতো হাজার মানুষকে মাতাল করে রেখেছিল, সে একদিন সবার অলক্ষ্যে নিঃশব্দে পিতৃভক্ত রামচন্দ্র হয়ে মেদিনীপুরে বাবার কাছে ফিরে যায়। কেউ জানে না, কেউ বোঝেনি কেন সে ফিরে গেল, কিন্তু আমি তো জানি কেন সে ফিরে গেল অন্য মাটিতে। যা জানো ভুল জানো দোলন। মেদিনীপুরে এসে আমি কাজ করেছি, দলের কাজ। সব ছেড়ে ছেড়ে পালিয়ে আসিনি। আমার মনে হয়েছিল রূপলপুরের কাজ আমি এখন শেষ করে চলে যেতে পারি। কেন মনে হয়েছিল? কারণ কারণ ওখানে তখন তোমার মতো সাচি, বিজয়, ভোলা, সুকুমারের মতো অনেক কর্তাটা তখন পার্টি কর্মী। তাই চলে এলাম। কিন্তু আমি পালিয়ে আসি, কিছুই ছাড়িনি। আমি তো নতুন জায়গায় কাজ করছি। কাজ না করলে সেখান থেকে পরপর দুবার এমএলএ হও কিভাবে? মন্ত্রী বা হও কোন যোগ্যতায়? কাজ তো তুমি করছোই। তুমি বরাবরই খুব সিরিয়াস, সিনসিয়ার এবং যথেষ্ট বুদ্ধিমান। তবে রূপলপুর ছেড়ে আসা নিয়ে তুমি যা বললে, মানে আমার সামনে অন্তত যা বললে, তা মিথ্যা। মিথ্যা? চতুর মিথ্যে, নির্জলা মিথ্যে। ধরুন, আমি এখানে কোনো প্রতিবাদ করব না, কারণ ব্যাপারটা খুব সেন্সিটিভ। তবে বিশ্বাস করো, আমি তোমার ব্যাপারে কোনো কারচুপি করিনি। দোলন, দোলন, আমি তোমার কখনো হারাতে চাইনি। দোলন, হাসো কেন? তুমি কি আমায় বিশ্বাস করছো না দোলন? তোমার গলা কাঁপছে কেন? মোটেই কাঁপছে না। 51 বছরের তন্ময় রায়ের ভয় ভয় কিছু নেই। নেই?
যেদিন তুমি রূপলপুর ছেড়ে চলে আসো, ঠিক তার 7 দিন আগে আমাদের ছাদে কে বলেছিল ধর্ষিতা মেয়ের জীবন এই আধুনিক যুগে কখনো ব্যর্থ হতে পারে না দোলন? কে বলেছিল? আমি কে বলেছিল? আমি বলেছিলাম। কে বলেছিল? দোলন, তুমি সন্ত্রাসের শিকার। তোমায় নিয়ে যারা পাশবিকতা করেছে তারাই ধর্ষিতা। তাদের বিবেক, মনুষ্যত্ব, চেতনাবোধ সব ধর্ষিত। আমি আমি কেঁদে বলেছিলাম, কিন্তু যত লোক আমার জন্য হাহুতাশ করে, যত লোক রসিয়ে রসিয়ে এতদিন ধরে আমার ধর্ষণের কাহিনী চেটে পুটে উপভোগ করলো, মাতাল যেমন চাট বা মাংস খায় ঠিক সেইভাবে এতদিন যত সহযোদ্ধা সহকর্মী আমার নিয়ে গর্ব করলো, কই তাদের একজনও তো আমার জীবন সঙ্গিনী করতে চাইল না। আমি বলেছিলাম তনুদা, আমি তোমায় কাঁদতে কাঁদতে বলেছিলাম, এই হতভাগ্য দেশে আমরা যত প্রগতির কথা বলি না কেন, যত আদর্শবাদের দোহাই পাই না কেন, ভেতরে ভেতরে আমরা মধ্যবিত্ত সুবিধাবাদ আর সচিবাই গ্রস্ততায় পঙ্গু পঙ্গু। ইয়েস, উই আর ফ্রেইল, ফ্র্যাজাইল। সেই রাতে আমি তোমার হাত ধরেছিলাম, মনে আছে? জীবনে প্রথম এবং শেষবার তোমার হাত ধরেছিলাম। বলেছিলাম ব্যতিক্রম আছে দোলন, তুমি ধর্ষিতা হয়েছ, এটা আমার কাছে একটা দুর্ঘটনা, কিন্তু তোমার কাছে কোনো লজ্জা সংকোচের কারণ নেই। আমি বলেছিলাম তুমি ভেঙে পড়ো না দোলন। না, তুমি এটুকুই শুধু বলনি, শুধু লোক দেখানো শ্রুতি সুন্দর কথা আর কথার ইট কেটে আমার শোক যন্ত্রণাকে আড়ালে এনে দাওনি। তুমি বলেছিলে তুমি আমার সব ভার নেবে, আমার সব ভার নেবে। আমি অনেক দুঃখ এগিয়েও এতটা এগোতে পারিনি। তুই আমার ক্ষমা করে দোলন। এই দেশের তরুণদের জন্য দীর্ঘশ্বাস আছে, কান্না আছে, সমানুভূতিও আছে, আবার তরুণদের জন্য আত্মহননের অনেক রাস্তাও খোলা আছে। কেউ করতে পারলাম না, ভাবলাম সব স্বপ্নের মানুষগুলোর বোধহয় তুমি। ভালো ভালো কথা বলো, তারপর এড়িয়ে যাও, পালিয়ে যাও না, প্রয়োজনে স্থান ত্যাগ করো। চলি, সবাইকে চলে যেতে বলো না, তুমি ব্যস্ত মানুষ, আমি যাওয়ার সময় বলে দিচ্ছি বাকিদের পাঠিয়ে দিতে। দোলন, আজ এত কাল পর আমার বুকে এই যন্ত্রণা, এই হাহাকার, এই অনুতাপ দহন কেন জাগিয়ে দিলে? বলে যাও। এমনি তুমি খুব পরিশ্রমী জনপ্রিয় মন্ত্রী, তোমার কাছে কত মানুষ কত সমস্যা নিয়ে আসে। এই তো সেদিন তুমি খবরের কাগজের হেডিং হয়েছিলে, আমিও তোমার অভিনন্দন জানাই। এই এত সব অভিনন্দনের সামনে কোনো এক হতদরিদ্র নয় হতভাগ্য স্কুল মাস্টারের ধর্ষিতা কন্যার হাহাকার আর চোখের জল তোমার তোমার কতটা আলোড়িত করে তার উত্তর খুঁজতে এসেছিলাম। উত্তরটা পেয়ে গেছি আমি। চলি। না না, তুমি যাবে না, এইভাবে তুমি যেতে পারো না। তুমি তুমি আমার আবার সেই হারানো দিনগুলোর স্মৃতি জাগিয়ে দিলে কেন বলো? কেন কেন হৃদয় ঘুরে ঘুরে পার করে আনবে আগুনে পোড়া দগ্ধকে অঙ্গার? কেন কেন কেন? কারণ আমাদের মতো মেয়েরা এমনি করেই আসে তরুণরা, আবার এমনি করেই চলে যায়। গাছের শুকনো ছেঁড়া পাতা
যেভাবে জানালা দিয়ে হঠাৎ কোনো রাজমহলে ঢুকে পড়ে, জোনাকি ভীরু আলো যেমন করে হঠাৎ এক সর্বনাশা কৌতুকে আঁধার রাতের পথিককে পথ দেখাতে চায়, তেমনি তেমনি করেই আমি এসেছিলাম, চলেও যাচ্ছি। এই আসা আর যাওয়ায় পৃথিবীর কারোর কোনো ক্ষতি হবে না। তবু তুমি যে এত বড় মন্ত্রী হয়েও, এত জনপ্রিয় একটা মানুষ হয়েও, একটা অখ্যাত অবজ্ঞেয় ধর্ষিতার জন্য একটু কেঁদে উঠলে, গলাটা যে হঠাৎ তোমার এতদিন পর একটু ভারী হয়ে উঠলো, এটাই তো আমার লাভ, এটাই তো আমার অনেক বাবা, অনেক বাবা, দুলন, অনেক বাবা। দুলন, দুলন যেও না দুলন, শোনো, দুলন, যেও না দুলন। নমস্কার।